নিউজ এখনের তর্ক বিতর্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভোট আবহের একটি ঘটনা। আপনারা সবাই জানেন যে কোচবিহারে শীতলকুচিতে আক্রান্ত হয়েছিলেন দিলীপ ঘোষ। তার সেই আক্রান্তের প্রেক্ষিতে এবং বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে প্রত্যেক দিন যে বিভিন্ন ধরনের নাটক হচ্ছে, আমাদের আলোচনা সেই বিষয় নিয়ে। আমাদের আলোচনার শীর্ষ নাম আজকে শিষ্ট অনিষ্ট। এই বিষয়ে আলোচনার জন্য যে সমস্ত স্টুডিওতে আমরা বিশিষ্ট জনদের পেয়েছি তাদের সঙ্গে আপনাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির বিশিষ্ট নেতা গোবিন্দ দুবে। গোবিন্দবাবুকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সোনিয়া চক্রবর্তী। সোনিয়া চক্রবর্তীকে স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি সিংহ ধর, তাকেও আমি স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। আরও অতিথিরা আমাদের সঙ্গে অনুষ্ঠান চলাকালীন যোগ দেবেন। তারা আসুন, তাদের জন্য আমরা অপেক্ষা করব, কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকবে না ঘটনাবলী। অর্থাৎ কোচবিহারের শীতলকুচিতে গতকাল 24 ঘন্টা আগে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিবরণ আপনাদের কাছে তুলে ধরছি। তুলে ধরার পর আলোচনার মূল বিষয়ে আসবো, দেখে নিন। 2021 সাল 7 এপ্রিল কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি। এবারের ঘটনাস্থল শীতলকুচি। বিজেপি রাজ্য সভাপতির গাড়িতে হামলা, গাড়ি লক্ষ্য করে ইট বোমা ছোঁড়ার অভিযোগ, গাড়ির কাঁচ ভেঙে বাঁ হাতে চোট পান দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত তাঁর কনভয়ের আরও কয়েকটি গাড়ি। বুধবার কোচবিহারে দলের হয়ে প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা শেষ হতেই বিজেপির রাজ্য সভাপতির গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার পর ফেসবুকে সরাসরি সম্প্রচারে দিলীপ ঘোষ দাবি করেন তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে বোমা বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। আক্রমণ থেকে বাঁচতে গাড়ির মধ্যে দিলীপ বাবুকে ভারী হেলমেট পরে বসে থাকতে দেখা যায়। সূত্রের খবর, বুধবার সভার পর শীতলকুচিতে তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিজেপি কর্মীরা। দিলীপ বাবুর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি দলীয় অন্তর্দ্বন্দ্বের শিকার বিজেপি রাজ্য সভাপতি। 2018 সালের 6 ডিসেম্বর বিজেপির রথযাত্রা শুরুর আগের দিন কোচবিহার পরিদর্শনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সীতায় সশস্ত্র হামলার শিকার হন বিজেপি রাজ্য সভাপতি। বাঁশ ও লাঠির ঘায়ে কনভয় 7টি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হামলার অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবারের ঘটনার পর শীতলকুচি বিধানসভার বিভিন্ন এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। হামলার ঘটনায় বুধবারই কোচবিহার জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এ তো গেল প্রশাসনিক দায়িত্ব কর্তব্যের কথা, কিন্তু বঙ্গ রাজনীতির সাম্প্রতিক চিত্র বলছে শুধু দিলীপ ঘোষই নয়, বারবার রাজনৈতিক হিংসা থেকে অব্যাহতি পাচ্ছে না পশ্চিমবঙ্গ। দলীয় কর্মীদের পাশাপাশি আক্রান্তের তালিকা থেকে বাদ যাচ্ছে না শীর্ষ নেতৃত্ব। প্রচারে হাততালি কুড়াতে ভাষার অপব্যবহারে সাবলীল হয়ে উঠছেন নেতা নেত্রীরা। যে কোনো হামলার ঘটনায় শাসক বিরোধীদের অভিযোগ পাল্টা অভিযোগে কার্যত তলানিতে ঠেকছে রাজনৈতিক শিষ্টাচার। ক্ষমতা ধরে রাখতে ক্রমশই যেন পাল্টে যাচ্ছে রাজনীতির সংজ্ঞাটা। ওয়াকিবহাল মহলের মতে বৃহত্তম গণতন্ত্রের অংশ হয়েও কার্যত একনায়কতন্ত্রের দিকেই ঝুঁকছে বঙ্গ রাজনীতি। মৌমিতা বসাকের রিপোর্ট, নিউজ এখন। নাম দিতে পারতাম যত কাণ্ড কোচবিহারে, এই কারণে যে কোচবিহারে দিলীপবাবু গেলেই সেখানে আক্রান্ত হন, গাড়ি ভাঙচুর করা হয় এবং তার সঙ্গে তাকে আক্রমণ করা হয়। এই ঘটনা কিন্তু ঘটেই আসছে। আমি সরাসরি এই বিষয়টি নিয়ে যাব, তার আগে আপনাদের একবার দেখিয়ে দেব যে বঙ্গ রাজনীতিতে শিষ্ট অশিষ্ট অর্থাৎ শিষ্টাচার এবং অশিষ্টাচারের খেলা কিভাবে চলেছে আপনাদের দেখিয়ে দেব। সেই ছবি আপনারা দেখে নিন, আলোচনা করতে সুবিধা হবে, দেখে নিন।
অর্থাৎ কোথাও বাংলা না জেনেও বাংলা বলার প্রবণতা, কোথাও রাজনৈতিক শিষ্টাচার ভুলে অসংযত ভাষায় বিপক্ষকে আক্রমণ করা, কোথাও আবার সেই আক্রমণ লাঠি, বোমা, গুলি, ছুরি ইত্যাদিতে নেমে আসা। আমি গোবিন্দবাবুর কাছে যাব। গোবিন্দবাবু, বাংলায় এই রাজনীতি কোনোদিন ছিল না? ছিল, আমি একদম অস্বীকার করব না যে বাংলায় রক্তপাত হয়নি, বাংলায় গুলি বোমা হয়নি, কিন্তু এবারের মতো নির্বিচারে কোনোদিন হয়নি। কেন? আপনি যে জয়ন্তবাবু কথা বললেন যে বাংলায় এই রাজনীতি কোনোদিন ছিল না, এই রাজনীতি কংগ্রেস আমল থেকে হয়ে এসছে। কংগ্রেস করেছে, তারপরে বাম করেছে। বাম শেষের দিকে তো একবারে মানুষকে মানে ভোটের ঘরে যেতে দিত না, তো বামের পরে তার চেয়ে দুগুণ স্পিডে টিএমসি করছে, আর তার থেকে 3 গুণ স্পিডে বিজেপি করছে। বিজেপি আসছে কোথায়? বিজেপি শাসক দল নেই তো পশ্চিমবাংলা, বিজেপি শাসক দল কোথায়? এ তো গ্রামগঞ্জে। গোবিন্দবাবু, একটা তর্কের খাতিরে জিজ্ঞাসা করবো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলে ছিলেন না, অর্থাৎ তিনি বিরোধী আসনে বসতেন, তখনও তো তারা বামেরা বলতে পারতো যে মমতা তো নেই, তৃণমূল বলতে পারতো মমতা তো নেই না। তখন দেখুন, তখন কি হয়েছে, তখন বাম কি করেছে, মমতা ব্যানার্জির উপর অত্যাচার করেছে। মমতা, হ্যাঁ, এটা তো সবাই জানে, মমতা ব্যানার্জির উপর অত্যাচার করেছে, পশ্চিমবাংলার জনগণের উপর অত্যাচার করেছে বাম। শেষের দিকে, স্টার্টিংয়ে যখন জ্যোতিবাবু ছিলেন তখন সেরকম হয়নি, কিন্তু শেষের দিকে বাম অতিরিক্ত অত্যাচার করেছে। না, শেষের দিকে এগুলো চালু হয়েছে বেশি, শোষণ চালু হয়েছে বেশি। এবার তখন কি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন, শাসক দল যখন হয়েছেন, এবার তিনি কি করেছেন, এই সব সময় মঞ্চে গিয়ে উস্কানিমূলক কথা বলে চারিদিকে, প্রথম তো পশ্চিমবাংলার জনগণকে খেলা হবে বন্ধু, খেলা রেডি তো, এগুলো খেলা হবে কথাটা যেমন পশ্চিমবাংলার জনগণকে খেলা হবে, যেমন তৃণমূল কংগ্রেস জয় শ্রীরাম জয় শ্রীরাম শুনে তৃণমূল কংগ্রেস তেলে বেগুনে জ্বলে উঠছে, আপনারা খেলা হবে শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে। আমরা উঠছি না। পশ্চিমবাংলার জনগণকে উনি শাসাতে চাইছেন খেলা নাম করে উনি পশ্চিমবাংলার জনগণকে একবার শাসিয়ে রাখতে চাইছেন। হ্যাঁ, শাসিয়ে রাখতে চাইছেন যে আপনি যদি আমাদের ফেভারে ভোট না দেন, আপনার সাথে খেলা হবে। এই ধরনের কথা উনি ইঙ্গিত করে যান। রাইট। আমি সোনিয়া চক্রবর্তীর কাছে আসবো। সোনিয়া চক্রবর্তী, যে কথা গোবিন্দবাবু বললেন, আপনি কি একমত এই বিষয়টিতে? না, কি করে একমত হব? এই কথাটা তো মোটেই একমত হওয়ার মতন কথা নয়। আচ্ছা, আরেকটা কথা, প্রথম আমি যেটা বলেছি যে প্রথম দিলীপ বাবুর কাছে আক্রান্ত হয়েছেন দিলীপ বাবু, আপনি দেখিয়েছেন, আমরাও সামনাসামনি দেখলাম, একদম সঠিক কথা। সুজাতা মণ্ডলের উপর যে আক্রমণটা আরামবাগে হয়েছে, তার মাথায় লাঠি মারা হয়েছে, তিনি হসপিটালে গেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, সেটা তো জানলাম না। আপনি সেটা ঠিক মতন দেখেছেন? না, সেটা ঠিক মতন দেখবেন। ওখানে গ্রামগঞ্জের লোকগুলো, নিরীহ মানুষ। আরেকটা কথা বলছি, দিলীপ বাবু যখন আক্রান্ত হয়েছে, দিলীপ বাবু যেখানে বলছে যে তৃণমূলের ঝান্ডা নিয়ে, আচ্ছা, তৃণমূলের কি চাইবে যে আমি ঝান্ডা নিয়ে আমি তৃণমূল করি, আমি আপনাকে আক্রমণ করছি? না, আমি একটা কথা বলছি, আপনাদের দুজনের কথা শুনে আমার একটা কিন্তু কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপি করছে অতএব আমরা করব, না না, তৃণমূল কংগ্রেস করছে অতএব আমরা করব, এটাই কি তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির গোড়ার কথা? আমরা তো আত্মরক্ষা করছি। আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব করছেন, নতুন আর পুরনো গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আপনাদের। আপনারা আমাদের থেকে যাদের ধার নিয়ে চলে গেছে, তাদের সঙ্গে আপনাদের পুরনোদের সঙ্গে সিআইএসএফ কে বলে যাচ্ছেন। কেন আপনি বলে যাচ্ছেন সিআইএসএফ কে? বলছেন কোনদিন বলেন যে গোপালের লোকগুলো চলে এসে তাদেরকে তাড়াতে হবে? যাওয়ার আগে আমাদের প্যানেলে যোগ দিয়েছেন হিন্দু মহাসভার যিনি এই মুহূর্তে অন্যতম কোঅর্ডিনেটর এবং হিন্দু মহাসভার প্রতিনিধি রাজা মুখোপাধ্যায়। রাজা মুখোপাধ্যায়কে স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। তো আমি শিবাজি বাবুর কাছে যাবো। শিবাজি বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে যে একে অপরকে কোয়ালিফাই করছেন, ওরা করেছেন অথবা আমরা করব, আমরা করেছি তাই ওরা করব। একটু আগে দুই রাজনৈতিক দলের নেতৃত্বে যেটা বললেন যে এই ঘটনা আজকের থেকে শুরু হয়নি, বাম আমল থেকে শুরু হয়েছে, এবং সেটাই আজকের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও বেশি করে হচ্ছে। এটা থেকে একটা জিনিস প্রমাণিত, ওনারা যেটা বলছেন যে বাম করেছে, আমরা করছি এবং আরেকজন করছে, কেউ এই অশান্তি জিনিসটাকে বন্ধ করার কোনো উদ্যোগ নিচ্ছেন না। আজকে যে ঘটনাটা ঘটেছে, গতকাল যেটা ঘটেছে, দিলীপ ঘোষ আক্রান্ত বা উনি সুজাতা মণ্ডলের কথা বলছেন, দুটোই অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কারণ সংসদীয় রাজনীতিতে যে কোনো ব্যক্তির বা প্রার্থী হওয়ার রাইট আছে, তারা প্রার্থী হয়েছেন
এবং তাদের যে ক্ষোভ বিক্ষোভ মানুষের মনে থাকতেই পারে, কিন্তু এই ক্ষোভ বিক্ষোভটা একজনের প্রাণহানির পর্যায়ে নিয়ে যেতে পারে, এই জিনিসটা রাজনৈতিক নেতৃত্বের কাছে বা বর্তমান রাজনীতিতে এটা শোভা পায় না। কারণ লক্ষ্য উন্নয়ন, সেই উন্নয়নের লক্ষ্যে যে রাজনীতির যে ঘটনা আমরা দেখছি তাতে উন্নয়ন ব্যাপারটা কিন্তু সেকেন্ডারি হয়ে যাচ্ছে। এবং এই রাজনৈতিক নেতৃত্ব এবং বিশেষ করে এই উন্নয়ন সেকেন্ডারি হয়ে যাচ্ছে, আপনাকে একটু বিরক্ত করছি আমি। বিশেষ করে যে আপনি কি বাম জামানার পরে কোনো উন্নতি লাস্ট 10 ইয়ার্সে আপনি কি না, দেখতে আপনি পাননি? ভুল আপনার করছেন। চোখে নেই? যে অশান্তি যে গন্ডগোল যেটা হচ্ছে তাতে যে লক্ষ্যে রাজনৈতিক নেতারা ভোট যুদ্ধে নেমেছেন, সেই ভোট যুদ্ধের অন্যতম লক্ষ্য যেটা প্রাইমারি লক্ষ্য থেকে মনে হচ্ছে ওনারা সরে যাচ্ছেন। এবং যে অকথ্য ভাষার কাদা ছোড়াছুড়ি হচ্ছে দুটো রাজনৈতিক দলের মধ্যেই, এটা থেকে আরও একটা অশালীন এবং কদাকার জিনিস প্রতিপন্ন হচ্ছে যে রাজনীতিতে যে সম্প্রীতি যেটা থাকা উচিত, সেই সম্প্রীতিটা বোধহয় সমস্ত দলের থেকে আমাদের অনুষ্ঠানের যে হারিয়ে যাচ্ছে। শিষ্ট এবং অশিষ্ট এই ঘটনাটি বোধহয় প্রতিভাত হয়ে যাচ্ছে। রাজনীতিতে শিষ্টাচার বিষয়টি একদম একেবারে চলে যাচ্ছে, যেটা একেবারে এখানে হিন্দু মহাসভার প্রতিনিধি রাজা মুখোপাধ্যায় আছে। রাজা মুখোপাধ্যায়ের কাছে আমি প্রশ্ন করব, শিষ্ট এবং অশিষ্ট, শিষ্টাচার, এই শিষ্টাচার ব্যাপারটা বাঙালির রক্তে মজ্জায় রয়েছে, কিন্তু রাজনীতি দেখলে তো মনে হয় না। দেখে মনে হয় যেন রাজনীতিতে যত অশিষ্ট লোকের কারবার। দেখুন জয়ন্তদা, আপনি এই রাজ্যের একজন অত্যন্ত পুরাতন মিডিয়া পার্সোনালিটি এবং আপনি অনেক উত্থান তার সাক্ষী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সাক্ষী, বামেদের চলে যাওয়ার সাক্ষী। আজকে বিজেপি এখানে যে লড়ছে, একটা মানুষের মনে আবার একটা দিন বদলের আশা তাদের মনে সঞ্চারিত হয়েছে একটা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে। তো একদিকে দেখুন তৃণমূল কংগ্রেস তারা চাইছেন তাদের গড় সামলাতে, একদিকে বিজেপি চাইছেন পরিবর্তন আনতে। কিন্তু একটা জিনিস যেটা আমি এই পশ্চিমবঙ্গের সেন্ট্রাল অবজারভার হিসেবে হিন্দু মহাসভার তরফ থেকে বলতে পারি, সেটা হচ্ছে সবাই একটা কোথাও যেন দে হ্যাভ আ মিসিং লিঙ্ক, সেটা হচ্ছে জনাদেশকে বোধহয় তারা কোনো ধর্তব্যের মধ্যে আনছে না। সো উই আর অল লাইক সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স, কিন্তু সেই ইনফ্লুয়েন্সিংয়ের মধ্যে মানুষই যে শেষ কথা বলবে, আর মানুষ কিসের, আপনি যদি বলছেন জনাদেশের, আপনি যখন কথা বলেছেন আমরা তো আপনাকে আটকাইনি, আমি শুধু আমার বক্তব্যটা পেশ করছি। তো জনাদেশটা কিসের ওপর ভিত্তি করে আসবে? মানুষ গত 10 বছরে যে কাজ দেখেছে, সেই কাজের বিন্যাস দেখেছে, সেই কাজের বিন্যাসে মানুষের যেটা মনে হয়েছে তার নিক্তিতে হচ্ছে এই ভোট হবে। কিন্তু আপনি যদি দেখেন অন গ্রাউন্ড রিয়ালিটি, তাহলে আপনি দুতরফেই দেখবেন একটা মেজর ইনসিকিউরিটি। একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র আজকে বিরোধী, যেটাকে আমরা বলতে পারি অনলি অপোজিশন ভয়েস, তাকে কমব্যাট করার জন্য দেশের প্রধানমন্ত্রীকে এতবার আসতে হচ্ছে। একদিকে অমিত শাহ আসছেন, জেপি নাড্ডা আসছেন, তারা আসতেই পারেন, তারা আসতেই পারেন প্রচারে। আগেও এসছেন বহু প্রধানমন্ত্রী, কিন্তু এতবার করে আসেননি, কিন্তু এবার এসছেন। তার মানে বাংলা একটা জিনিস বোঝা যাচ্ছে, বাংলার একটা রাজ্য রাজনীতি নয়, আজকে দেশের রাজনীতিতে বাংলা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। কেন দখল করছে সেই জায়গাটা আমি আসছি। হিন্দু মহাসভার আমাদের কিন্তু কিছু নিজস্ব পলিসিস, এবং সেই পলিসিস হচ্ছে ন্যাশনাল পলিসি। দেখুন, হিন্দু মহাসভা একসময় গঠিত হয়েছিল, আমরা ইলেকশন করেছিলাম, আমাদের এমএলএ ছিল, ধীরে ধীরে কিন্তু আমরা মানুষের কাজে নিয়োজিত হয়েছি। সাইলেন্টলি উই হ্যাভ ওয়ার্কড ফর দ্য নেশন। আজকে মনে হয়েছে ক্ষমতায়নের আবার দরকার আছে। কেন ক্ষমতায়নের দরকার আছে? না, ক্ষমতায়ন করা মানে কি গুলি লাঠি? না, ক্ষমতায়ন মানে গুলি অবশ্যই নয়, কেননা আমরা ডেমোক্রেসির পার্ট, উই আর অল পার্ট অফ ডেমোক্রেসি। আমাদেরকে রাজনীতি করতে হবে, রাজনীতি করে ময়দানে নামতে হবে, সেখানে মানুষের জনাদেশ নিতে হবে। মানুষ যদি জনাদেশ দেন, সেই জনাদেশের ভিত্তি করে আগামী দিনে আসা। আমি 1 মিনিট একটা কথা জয়ন্তদা পয়েন্ট করতে চাইছি ওনাদের দ্রুত। সেটা হচ্ছে জায়গাটা কোথায় দাঁড়িয়ে গেছে। আমাদের আজকে রাজনীতিতে যে নেতা নেত্রীরা আছেন, দোষটা কিন্তু তাদেরও নয়, বিকজ ইট ইজ আ ডিসলেক্সিয়া অফ দ্য মাসেস। যারা নিচুতলার কর্মী, যারা নিচুতলার কাজ করছেন,
তাদের যে ধরনের ইনসিকিউরিটি সেটা কিন্তু একেবারেই ভিন্ন, তাদের কাছে অনেকটাই কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই সবার তরফ থেকে। তো সেই জায়গাটা হয়তো আমাদের বাংলায় এতটাই অ্যাকিউট একটা চেহারা নিয়েছে, যার জন্য ইলেকশনে আজকে আমরা এই যে ঘটনা দেখতে পাচ্ছি, যেমন আজকে দিলীপ বাবুর ওপর আক্রমণ নিন্দনীয়, জেপি নাড্ডার কনভয়ের ওপর অ্যাটাক। এবার কিন্তু একটা জায়গায় এসে বলতে হবে যে এই যে এত Y+ সিকিউরিটি, জেড সিকিউরিটি, এই পেরিমিটার কি ভাঙা সম্ভব? কি করে সম্ভব হচ্ছে? স্টেট আজকে ইলেকশন কমিশনের হাতে, আপনি কি বলছেন খানিকটা সেম সাইড ব্যাপার না হচ্ছে? এটা স্টেট আজকে ইলেকশন কমিশনের হাতে। আমি ইলেকশন কমিশনকে দুষবো যে তাদের আজকে উচিত তৃণমূল কংগ্রেস না দেখে, বিজেপি না দেখে, সবাইকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদের সিকিউরিটি পেরিমিটারটাকে সিকিউর করা। কেন? একটা ছোট্ট ঘটনা যদি ঘটে যায় এই রাজ্যে, তার কিন্তু ফল অনেক বড় হতে পারে। একটা কি বলবো, there could be imbalance in the coming days. So খুব সাবধান থাকতে হবে। এবং ইলেকশন কমিশন কিন্তু কোথাও দাঁড়িয়ে তার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করছেন না। আমি আসছি, অর্থাৎ সমস্ত দোষটা রাজা মুখোপাধ্যায় ইলেকশন কমিশনের উপর চাপিয়ে দিয়েছেন এবং তিনি রাজনীতিবিদদের সম্পর্কেও বলেছেন যে রাজনীতিবিদদের ইন্ট্রোস্পেকশন অনেক বেশি হতে হবে, কারণ নিচুতলার কর্মীদের যে হতাশা তারই বহিঃপ্রকাশ করছে। আমি একটা কথা বলি থেকে রাজা মুখোপাধ্যায় নিশ্চয়ই মানবেন, টিম ইজ অ্যাজ গুড অ্যাজ ইজ ক্যাপ্টেন। সুতরাং ক্যাপ্টেনরা যদি এই ধরনের আচরণ করেন, আমি কাউকে বাদ দিচ্ছি না, দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তাবর নেতৃবৃন্দ। গোবিন্দবাবু, আপনি আমাকে বলুন যে নরেন্দ্র মোদী তার বাংলা বলার কি দরকার রয়েছে? তিনি বাংলা যখন বলতেই পারেন না, তিনি বাংলা বলার চেষ্টা করছেন কেন? বাংলা বলতে গিয়ে তিনি কদর্থ করে ফেলছেন। বাংলা যেহেতু পশ্চিমবাংলা উনি আসছেন, আর পশ্চিমবাংলা ভোট হচ্ছে, তো পশ্চিমবাংলা যেহেতু অনেকবার আসা যাওয়া করেছেন, যার জন্য উনি বাংলা কিছু নাকি আমার সোনার বাংলা করার লক্ষ্য নিয়ে কিছু 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 বাংলা শিখেছেন, বুঝলেন তো? কিছু বাংলা শিখে তো ওই জন্য উনি বলছেন, উনি শুনুন, সবকটা লোক সব সঠিক প্রনাউন্স করতে পারে না। এটা অন্য ভাষার লোক, মানেটা অন্য দাঁড়িয়ে যাচ্ছে। দিদি আপনি যখন বলছেন তখন তো আমি না বলতে ঠিক আছে, যাচ্ছি না, উনি যেটা বলছেন মানেটা বিকৃত হয়ে যাচ্ছে এবং সেটা মানুষের কাছে একটা খারাপ বার্তা নিয়ে যাচ্ছে। মানুষের কাছে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে দেখবেন আমাদের লোকাল লিডারশিপ আছে, সেগুলোকে কারেকশনও করছে এখানকার লোকাল লিডারশিপ। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছি, আমি তাহলে আপনাকে একটাই কথা, আবার আপনি একটাই কথা আপনাকে বলতে চাইছি, যার কাছে 14টা সিকিউরিটি গার্ড নিয়ে সে লোকটা সে সেফ নেই, পশ্চিমবাংলা তার সুরক্ষা নেই, তাহলে সাধারণ জনগণের কি সুরক্ষা হবে? আবার তৃণমূল কংগ্রেস তো এই সরকার কোনো কাউকে বিজেপি বনাম বিজেপি। সোনিয়া এখানে রয়েছেন, সোনিয়া বলবেন এটা কি বিজেপি বনাম বিজেপি? দিলীপ ঘোষের উপর আক্রমণ উনি তো বলবেনই, ওনার নেত্রী এখানে উস্কিয়ে করে এরকম ঝামেলা করিয়েছে। যারা ধরুন দীর্ঘদিন ধরে বিজেপিটা করে এসেছে, এখন নতুন যারা গিয়ে বিজেপিতে ঢুকছে, তারা সঙ্গে সঙ্গে একটা পোস্ট পেয়ে যাচ্ছে। আবার ধরুন এই যে বিধায়কের অনেক টিকিটও পেয়ে গেল, এই জন্য ওদের মধ্যেই, নিচুতলার কর্মীদের মধ্যেই সমস্ত গন্ডগোলগুলো তৈরি হচ্ছে, আর তারই ফলপ্রসূ হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যার জন্য দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের নিজেদের লোকেরাই পায়নি, যার জন্য আক্রমণ হয়েছে। টিকিট সবাই পায়নি সেটার কথা না, কি কথা বলে যাচ্ছেন উনি? যেটা বলতে ওখানে কালকে এবং পুরনো বিজেপির মধ্যে একটা লড়াই হয়েছে। নিশ্চয়ই আছে এটা লড়াই, আমরা নিজের চোখের সামনে দেখছি। কারণ ওরাও দেখছেন তো নব্য তৃণমূল এবং পুরনো তৃণমূলের কি হচ্ছে। কালকে ঘটনাটা কি হয়েছে, কুচবিহারের শীতলকুচিতে, ওখানে যখন দিলীপ ঘোষ আসছিলেন তার কিছু দূরে ওখানে মমতা ব্যানার্জি একটা মিছিল হয়েছিল, একটা মিছিল ছিল, মিটিং করেছেন মমতা। ওই মিটিং থেকে লোকগুলো আসছিল, যেই দেখলো যে দিলীপ ঘোষের কনভয় বা তার গাড়ি দেখলো, বিজেপি পতাকা দেখলো, ইট পাথর ছুটতে চালু করে দিল। আমি একটা আপনাদের পারমিশন নিয়ে আমি দুটো কথাই বলতে চাই এখানে। দেখুন, আমি নিজে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে অন্য রাজনৈতিক দল আমাকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ করতেন, আমি গেছি বিভিন্ন জায়গায়। এই যে Y+ সিকিউরিটি, Z+ সিকিউরিটি, এই যে প্যারামিটার্সগুলো, এগুলো এতটাই ইন্ট্রিকেট যে সেখানে আমাদের একটা কথা থাকে পেরিমিটার স্যানিটাইজেশন, সেখানে আমাদের লোকাল এসপি ইনভলভ থাকে, ডিজিপি ইনভলভ থাকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী একবার সভা করে গেলেন, সেখানে অলরেডি পেরিমিটার স্যানিটাইজেশন আছে, সেইখানে এরকম একটা ঘটনা ঘটছে, আর সেই ঘটনাটা ঘটতে দেওয়া হলো, তাহলে এই দায়িত্বটা কার? রাজা বাবু, এবং এই জায়গাটাই আমি আপনাকে বলতে চাই, এটা আজকে রাজ্য সরকারের উপর বর্তায় নয়। আমি একটা দিদি, আমি একটা কথা শেষ করে নিয়ে বলে দিই, আপনি যখন বলার সুযোগ পাবো না।
আজকে আমি একটা বড় মিটিং থেকেই আসছি, আমরা ধরুন সামান্য ভলেন্টিয়ার কার্ডই পেয়েছি, কিন্তু সেই ভলেন্টিয়ারটা কোথায় দাঁড়াবে সেটা অবধি কিন্তু সিকিউরিটিরা দাঁড় করিয়ে দিচ্ছে, একটা পা কিন্তু বেরিয়ে এগিয়ে যেতে দিচ্ছে না। এটা ঠিক। তাহলে এত জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরির মাঝখানে কি করে কেউ কাউকে মেনে নেবে? জয়ন্তদা, এই জায়গাটাই একটু প্রশ্নের জায়গা। আমি একটা প্রশ্ন রোডের করব। উপরে গ্রাম বাংলা শিবাজী বাবু, যাচ্ছে, আমি যদি গাড়ি ভুল করি যাচ্ছে, আমাকে তার বলবেন। পেছনে গাড়ি কনভয়ে আছে, আমি একটা কথা কনভয়ের বলবো, উপরে ইট পাথর কেউ আপনারা ছুড়ে দিলে সবাই তাকে রাজীব security গান্ধীর কি নাম করবে? শুনেছেন, আপনারা সবাই রাজীব গান্ধীর একদম, নাম হ্যাঁ, শুনেছেন। হ্যাঁ। রাজীব গান্ধী হাইয়েস্ট সিকিউরিটি, এসপিজি সিকিউরিটি পেতেন, তাতেও কিন্তু কি হলো? শ্রী পেরামপুদুরে বোমাবর্ষণে তিনি নিহত হলেন। তাহলে যদি রাজীব গান্ধীর এই অবস্থা হতে পারে, তাহলে না, রাজীব গান্ধীর কথা যেটা বলছেন ওটা তো আমাদের শোনা, তখন আমরা অতটা মানে সরগর নয় রাজনীতিতে, যেটা হচ্ছে ওনার তো কেউ, আমি যদি আমার সেলফ বোমা আমি জানি আমি নিজেই মারা যাবো। জয়ন্তদা, আমি তো একটা নিজের কিন্তু উপর জিনিস implant আমাদের করে লক্ষ্য রাখতে এগিয়ে হবে, যাচ্ছি। যদি আমার ইনফরমেশন কারেক্ট হয়, আমরা পড়েছি সেই সময় যে টেকনোলজি ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল, এবং সেটা অবশ্যই আমাদের একটা সিকিউরিটি ল্যাপস ছিল। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যে পলিটিক্যাল পার্টি বিলং করুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা সেই সময় রক্ষা করতে পারিনি, এটা সত্যি। বলছেন সিকিউরিটি ল্যাবস রাজ্য পুলিশের। এই জায়গাটা আমি একটা কথা ওনাকে গোবিন্দবাবুকে বলতে চাই যে গোবিন্দবাবু দেখুন, আজকে আমরা হতে পারি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মতবাদ হওয়া সত্ত্বেও আমাদের কিছু বেসিক ফ্যাক্টসের দিকে নজর রাখতে হবে। আজকে কিন্তু এই ইলেকশন যখন হচ্ছে, এই স্টেট গভর্নমেন্ট কিন্তু অলরেডি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে গেছে, এবং স্টেট কিন্তু ইলেকশন কমিশনের হাতে, অ্যান্ড দেয়ার ইজ দ্য সিইও অফ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন। সেই সিইও অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন, ইলেকশন কমিশন, তার কাছে কিন্তু পুরো ডেটা আছে যে এই স্টেটে কত ভিআইপি আছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও একজন ভিভিআইপি। ঠিক আছে, তাহলে এই যে এত ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে একটা জোনে, তাদের কিন্তু আমার মনে হয় অনেক বেশি সতর্ক, অনেক বেশি দায়িত্বপূর্ণ হওয়া উচিত ছিল। ইটস আ কমপ্লিট ল্যাকুনা অফ দ্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন একটা ঠান্ডা ঘরের রেগুলেটরি বডিতে কনভার্টেড হয়ে গেছে। সমস্ত দায়ভার ইলেকশন কমিশনের উপর চাপিয়ে আপনি এড়াতে পারেন না। না, আমি এড়াচ্ছি না, কিন্তু এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ আ প্রুভেন ফ্যাক্ট। নাও দ্যাট ইলেকশন কমিশন হ্যাজ ফেইলড। আজকে মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় দিলীপ ঘোষ, তিনি শুধুমাত্র একটা পার্টির রাজ্য প্রেসিডেন্ট নন, তিনি একজন সাংসদ। এটা মনে রাখতে হবে, হি ইজ অ্যান এমপি অফ পার্লামেন্ট। তাহলে একজন এমপি অফ পার্লামেন্ট এবং এই রকম একটা হাই প্রোফাইল মুভমেন্ট এবং এরকম একটা হাই প্রোফাইল একটা যেখানে ইলেকশন কন্ডাক্টেড হচ্ছে, যেখানে দুটো বা তিনটে রাজনৈতিক বিন্যাস হয়ে গেছে, সেখানে কিন্তু ইলেকশন কমিশন আজকে বসে তাদের দায়িত্বটা যদি ঠিকঠাক পালন করতো, রাস্তার উপরে কেউ এটা কিন্তু হতে পারে না। ঢিল ছুড়ে মেরে তাতে ইলেকশন কমিশনের দায়ভার হয়ে যায়। আজকে যখন ব্রিগেডে জনসভা হয়, তখন তো ড্রোন উঠছে আকাশে, ড্রোন দিয়ে সার্ভেলেন্স হচ্ছে। তাহলে একজন যখন আমি একটাই কথা বলছি যে এত বড় ভিভিআইপি মুভমেন্ট যখন থাকছে বিভিন্ন জায়গায়, সেখানে এক্সট্রা কশাসনেস, এক্সট্রা রিচ আউট কেন থাকবে না? রাইট, এটা করবে কে? বিড়ালের গলা ঘন্টাটা বাঁধবে কে? এবং এই জায়গাটা আমি বলি, যেটা আমি কালকের টকশোতেও বলছিলাম, বারবার বলছিলাম, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমার ব্যক্তিগত এটা মতামত, এটা আমার পার্টির মতামত নাও হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমার মনে হচ্ছে, বারবার দেখে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেহেতু একজন রেগুলেটর, সে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর, সে কোনো পার্টি রেগুলেটর নয়, কোনো গভর্নমেন্টের রেগুলেটর নয়, তারা কিন্তু কোথাও একটা নিজেদের দায়িত্ব থেকে চ্যুত হচ্ছে বারবার, এবং এইটার কিন্তু একটা সর্বদলীয় বৈঠক ডাকা উচিত, সেখানে বসে এই বিন্যাস করা উচিত। আগামী দিনে আমরা চাইবো না যে বাংলার বুকে কিন্তু কোনো এরকম ধরনের অশান্তি হোক। রাজা মুখোপাধ্যায় যেটা বলেছেন সেটা খুব আদর্শ পরিবেশ। আমি শিবাজী বাবুর কাছে যাবো। শিবাজী বাবু, কবে এমন হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সমাবেশে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলবেন, দিলীপ ঘোষ তিনি একটা সমাবেশে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলবেন? কারণ কুকথা বলার ব্যাপারে এদের নজির বোধহয় সর্বকালীন রেকর্ডকে ম্লান করে দিয়েছে। দেখুন, এই আপনি যেটা বলছেন সেটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে সত্যি খুব অবাস্তব। কারণ যেভাবে আজকে রাজনীতি চলছে এবং এই ইলেকশনের শুরু থেকেই যে কুকথার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে একটা জিনিস প্রকাশ পায় যে রাজনৈতিক নেতাদের
দায়িত্বশীলতা এবং দায়িত্ববোধ বোধহয় অনেকাংশে ধীরে ধীরে কমছে। কারণ রাজনৈতিক নেতাদের দায়িত্ব এটাই হওয়া উচিত যে সে সোনার বাংলায় হোক বা আলটিমেট হচ্ছে পশ্চিমবাংলার উন্নতি, সেই উন্নতির জন্য এই কুকথার কোনো প্রয়োজন পড়ে না। উন্নতি তখনই হবে যে যখন সমস্ত রাজনৈতিক দল তাদের মতভেদ থাকতে পারে, কিন্তু সেই মতভেদের ঊর্ধ্বে উঠে একটা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা যদি তারা করেন, তবেই মনে হয় এই কুকথা অবসান ঘটবে। এবং তাদের সদিচ্ছা থাকতে হবে, এই শুধু আমার ইচ্ছেটা শুধু আমার একার হলে হবে না, সমস্ত রাজনৈতিক দলের এই সদিচ্ছাটা আসতে হবে। কারণ রাজনৈতিক দলের নেতৃত্ব বা যারা প্রার্থী তারা কিন্তু সমাজের মুখ, যারা ক্যাডার আছেন তারা কিন্তু সেই মুখটাকে দেখেই তাদের আচরণটাও কিন্তু সেই নেতৃত্বের আচরণটা প্রতিফলিত হয় তাদের মধ্যে। সুতরাং নেতৃত্বরা যদি আজকে এইভাবে নিজেদের মধ্যে মারামারি এবং এই অশালীন মন্তব্য করতে শুরু করে, তাহলে ন্যাচারালি ক্যাডাররা কিন্তু আরো নিজেদের মনোবলটাকে মানে পারকোলেটেড হবে, পুরো বিষয়টা পারকোলেটেড হবে। নেগেটিভ হতে যাবে। সোনিয়া কিছু বলবেন? সোনিয়া বলুন। মেন যেটা হচ্ছে উনি প্রথমে বললেন উন্নতির লক্ষ্যে, আপনার কি মনে হয় 10 বছরে কোনো উন্নতি হয়নি? হ্যাঁ, উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। এবার যদি আমাদের দলের তৃণমূল কংগ্রেসের দলের মানুষজনেরা বলে থাকেন বা ভোটের প্রচারের কথা বলছি, প্রত্যেকের কথা বলছি, সমস্ত রাজনৈতিক দল আপনারা যেরকম চান যে রাজ্যের উন্নতি হোক, ওনারা সেরকম চান রাজ্যের উন্নতি হোক। আপনি কি ভাব দেবেন বলুন? আমাদের উন্নতি যদি লক্ষ্য হয় তাহলে অনুন্নতি কেন মারামারি? এবার যেটা কথা হচ্ছে তাহলে রোগরে দেবো এই কথাটা আসতো না। উন্নতির জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমরা তুইতুকারি শুনতাম, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তুইতুকারি শুনতাম না। এবং এই শব্দগুলো জনমানুষে নেগেটিভ প্রভাব পড়ে। আমি সমস্ত কথা বলছি, আমি হয়তো বলতে গিয়ে দুটো শব্দ ব্যবহার করেছি, কিন্তু এই সমস্ত শব্দগুলো জনমানুষে একটা নেগেটিভ প্রভাব পড়ে, সেটা আপনাকে মানতেই হবে। এখন আপনাদেরকে মানে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি একটা কথা বলছি, এটা কোনো ব্যক্তিগত অ্যাটাক নয়, কিন্তু এটা বলছি যে আমরা পশ্চিমবাংলায় যে একটা কালচার, যে ছোট অনুশাসনের ভেতর দিয়ে আমাদের পরিবারগুলোর ভেতর দিয়ে বড় হয়েছি, তারপর আমরা বিজেপিতে এসেছি, কেউ হিন্দু মহাসভায় গেছি, কেউ তৃণমূলে গেছি। আমি দিদি একটু বলিনি, 1 মিনিট একটু বলিনি। একজন উত্তেজিত হয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে গালাগালি করে ফেলছেন। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে বলছেন দিদি 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 ডাকটা কিন্তু আমাদের এখানে খুব সুইট ডাক, কিন্তু সেটাকে তিনি প্রলং করছেন এমনভাবে যে সেটা কিন্তু একটা টন্টিং এর জায়গায় চলে যাচ্ছে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সভায় দাঁড়িয়ে এমন কিছু কথা বলছেন যেটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা তার মুখ থেকে শুনতে চাই না, আমরা চাইবো না যে আমাদের যাকে আমরা একটা বদল, আমরা একটা দিন বদল দেখেছিলাম যেখানে বামেদের 34 বছরের এই অপশাসন সেটাকে সরিয়ে এক বিপুল জনাদেশ, আমি আবার জনাদেশের ওপর কোট আনকোট স্ট্রেস করছি যে জনাদেশ, পিপলস ম্যান্ডেট, সেই পিপলস ম্যান্ডেট নিয়ে যিনি এলেন তার মুখে এই শব্দ, আমরা এটা কি শুনতে অভ্যস্ত? এটা কি আমাদের বাংলার কালচার? আমি একটা কথাই যাচ্ছি গোবিন্দবাবু, দায়বদ্ধতা কমছে, অসহিষ্ণুতা বাড়ছে, এটাই কি কারণ? দায়বদ্ধতা কমছে, অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে, এটাই কি কারণ? না, দায়বদ্ধতা কিছু কিছু ক্ষেত্রে যারা এখানকার লোকাল যারা পার্টি যা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা স্টার্টিং যখন আসে তখন ঠিকই কথাবার্তা বলে, কিন্তু যেই কিছুদিন ক্ষমতা হয়ে যায় চালিয়ে নেয়, তারপরে দেখুন এখানে আজকে উনি যে বললেন, আমি ওনার কথা জবাব দিতে চাইছি, রাজাবাবু যে উনি বললেন যে ইলেকশন কমিশন এসব দায়ভার ইলেকশন কমিশনারের উপর, একদম ঠিক আছে ইলেকশন কমিশন, কিন্তু রাত্রিবেলা যখন 7টা, 7:30, 8টার সময় গ্রাম বাংলা আপনি রাস্তায় হাই রোডে যাচ্ছেন, দু সাইডে খাল আছে, আর তখন রাস্তাকে ওখান থেকে আপনাদের বাধা দিচ্ছি না, তাহলে তো ইলেকশন কমিশনের উচিত যে আমি সন্ধ্যের পর
কোনো ভিআইপি মুভমেন্ট অ্যালাউ করব না, আমি যেতে দেব না। সে ভারতের প্রধানমন্ত্রী হোক, দেশের মুখ্যমন্ত্রী হোক, সঙ্গে পর আরো নিতে গেল আমার সার্ভিলেন্স নেই, আমার ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে আমি কেন যেতে দেব? না তা আপনি আপনার কথা বললেন, আজকে যে এই যে ঘটনা ঘটলো মাননীয় দিলীপ ঘোষের উপর, এর থেকে তো একটা অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত। তাহলে সুজাতা মণ্ডলের উপর যেই আক্রমণ হলো, এবং সুজাতা মণ্ডল ইলেকশন কমিশনারের যে কথা বললেন, আজকের এই যে ঘটনাগুলো ঘটছে, আজকের এই ঘটনা যেগুলো ঘটছে, এই ঘটনার জন্য কিন্তু আমার মনে হয় না নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, আমার মনে হয় না সাভারকরজি তিনি আজকে হিন্দু মহাসভা তৈরি করেছিলেন, বা লালা লাজপত রায়জি তারা ওই অত বড় বড় কাজ করে গিয়েছিলেন। আমরা মনে রাখতে হবে, আমরা যে পবিত্র ভারতভূমিতে বসে আছি, যে আজকে অখণ্ড ভারতভূমি, পবিত্র ভারতভূমির কথা আমরা বলছি, সেইখানে বসে আমরা কি আমাদের এই ভারতভূমি, আমাদের যা সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী কি আমরা কাজ করতে পারছি? আমি আপনি আমাদের দায়বদ্ধতা আমরা এড়াতে পারি না। উই আর ইকুয়ালি অ্যাকাউন্টেবল অল অফ আস। ইলেকশন কমিশন যদি মনে করেন আজকে তারা একজন ভিআইপি মুভমেন্ট হচ্ছে এবং সন্ধ্যের পর খালের ধারে কি হচ্ছে সেটা তাদের দায়বদ্ধতা নয়, তারা পারছে না। They should stop the VIP movement. এই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে করে ওখান থেকে উস্কানিমূলক কথা বলেছেন, যার জন্য ওনাকে নোটিশ পাঠিয়েছে, ওনাকে নোটিশ পাঠিয়েছে, এবং আপনি এই নোটিশ পাঠিয়েছে, আপনি জবাব দেন যে আপনি এরকম কেন আপনি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন, মঞ্চের লোককে রাগিয়ে যাচ্ছেন কেন? আমরা তো ফিজিক্যালি এই যে নোটিশগুলো ইস্যু হয়, এই নোটিশের পর কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। সবাই জানে, একটা ছোট বাচ্চাও জানে এই নোটিশের পর আর কিছু হবে আমরা না। ফিজিক্যালি দেখতে চাই ইলেকশন কমিশন যে এসছে এই রাজ্যে তিনি কি কাজ করছেন। আমার কথা হচ্ছে কি, তাহলে কি আমরা এমন ভারতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ল ইজ ফর দ্য ওনলি উইক, ল ইজ ওনলি ফর সামওয়ান হু ডাজন্ট হ্যাভ কানেকশনস, and law is not for someone who is very strong? প্রশ্নটা তো একজন দিলীপ ঘোষ বা একজন সুজাতা মণ্ডল না, প্রশ্নটা হচ্ছে ওভারঅল পশ্চিমবঙ্গের অবস্থা এবং ভোটের অবস্থা, গভর্নেন্সের প্রশ্ন, একটা সুজাতা মণ্ডল টোটালি অন্য বিষয়, না অন্য বিষয় না। আপনাকে কারণ কি আছে, দুজনেই পেটোরি খেয়েছে। দিলীপ ঘোষকে তৃণমূল পার্টির লোকেরা মেরেছে, আর সুজাতা মণ্ডলকে গ্রামের লোকেরা মেরেছে, গ্রামের লোকেরা তারা করেছে, ধাওয়া দিয়েছে। আপনাকে একটা জিনিস ভাবতে হবে, না আপনি গ্রামের লোককে আমার একটা কথা আছে, গোবিন্দবাবু বলছেন সুজাতা মণ্ডলকে গ্রামের লোকরা মেরেছেন এবং বিজেপি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেস মেরেছে। এটাই বাস্তব। বাস্তব কথাটা কি? আপনার কাছে বাস্তব কোনটা? আপনার বাস্তব কোনটা? সুজাতা মণ্ডলকে বিজেপির লোকরাই তারা করেছে, বিজেপির লোকরাই মেরেছে। গ্রামের লোক ওসব নিরীহ গ্রামের লোক দেখতে পাচ্ছেন না, কালকে ছবি দেখতে পাচ্ছেন না, বেশি আছে আপনারা জানেন তো। আপনি আরামবাগে গ্রামের লোক দেখতে পাচ্ছেন না, আপনি ওদেরকে প্রশাসনের আমার দেখে মনে হচ্ছে, রেগে গেল, আমার দেখে শিবাজী বাবু, আমার দেখে মনে হচ্ছে এবার থেকে প্রত্যেকটা মানুষের মাথার উপর স্টিকার দেওয়া উচিত যে বিজেপি তৃণমূল, তাহলে বড্ড ভালো হয়। সেটাই বলতে তো আমার প্রশ্ন হচ্ছে, সুজাতা মণ্ডল বা দিলীপ ঘোষ এটা আমাদের সামনে উঠে এসেছে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারত। আজকে আমাদের মধ্যে অসহিষ্ণুতা এমন ভাবে বেড়ে গেছে যে দিলীপ ঘোষ বা সুজাতা মণ্ডল এটা একটা সিম্বল। আজকে তার জায়গায় আমি, আপনি, রাজাবাবু যে কেউ থাকতে পারতো। তার মানে ল অ্যান্ড অর্ডারটা কোন পর্যায়ে গেছে ভাবতে হবে সেটা নিয়ে। এবার ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে একটা কথা বলতে পারি আমি, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার রাখার দায়িত্ব স্টেটের। না, এবার সমস্যা হচ্ছে, ধরুন আজকে একটা খুন হয়ে গেল, ধরুন চৌরঙ্গির মোড়ে একটা খুন হয়ে গেল, তখনও কি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বলবে যে এটা নির্বাচন কমিশনের আওতায়? এটা বোধহয় হয় না, এটা হয় না, তারা বলবে না। এইভাবে রাজাবাবু লোকের ঘাড়ে চাপাচ্ছেন, এটা হয় না, এই জায়গাটা কিন্তু কোনো হয় না, মোটেই হয় না। ধরুন একজন স্ট্রে, একজন নেতা ভিআইপি, তিনি নেতাজি ইন্ডোরের পাশ দিয়ে যাচ্ছেন, সেই সময় তিনি আক্রান্ত হলেন। সেটা কোথায় কোন ভিআইপি যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু সব ট্রাফিকদের মানে ট্রাফিক কন্ট্রোল হয়ে যায়, সবাইকে খবর দিয়ে দাও হয়। বহু পুরাতন একজন সাংবাদিকতা করেছেন এবং আজকে এই পশ্চিমবাংলায় যখন আপনি বলে যাবেন কাউকে বলতে দেবেন না, এটা কি কথাবার্তা? আপনার সময় আপনি বলবেন, অন্য লোকের সময় নিশ্চয়ই বলুন, দরকার নেই। কিন্তু আমি বারবার একটা জায়গায় বলতে চাইছি যে ভিআইপি মুভমেন্ট নিয়ে কিন্তু এত প্রশ্ন উঠছে। ভিআইপি মুভমেন্ট কিন্তু অলওয়েজ গাইডেড বাই প্রোটোকল। হ্যাঁ, আমি সেটাই বলছি। দেয়ার ইজ আ ডেফিনিট প্রোটোকল। তার মানে গায়ে যখনই হাত পড়ছে জানবেন সবথেকে বড় কথা নিজেদেরই লোকরাই করছে। আমরা সাধারণ মানুষ একটা কথাই বলতে পারি, লাঠি বা বোমগুলোকে মুখের ভাষা দাও ভগবান,
তাহলে তারা বলতে এই পারবে আমি আপনি তৃণমূলের ফুটেজটা দ্বারা দেখুন, এসেছিলাম এই ফুটেজে না, একটাও আমরা বিজেপির এসেছিলাম। লোক মনে হচ্ছে আপনার? সব গ্রামের লোক আছে, সব গ্রামের লোক গামছা আছে। পরে, গ্রামের লোক, লুঙ্গি পরে, সব গ্রামের গ্রামের লোক, লোক। গ্রামের লোক কি BJP গ্রামের করে লোক না? বিজেপি হতে পারে না? শীতলকুচিতে যেটা ওখানে ঘটেছে বিজেপি সেটাও বা TMC শীতলকুচি কোনো একটা কথা না, গ্রাম। ওখানে হচ্ছে গ্রামের কথা। শীতলকুচিতে আপনি তৃণমূল গিয়েছিলেন করেছে। প্রশাসনের আর প্রভাব আরামবাগে খাটাতে। গ্রামের লোক করেছে। প্রশাসনের ওনার আপনি কথা প্রভাব হচ্ছে সেটা। খাটাবেন, আপনাকে গ্রামের লোকগুলো ছেড়ে দেবে? মানে তারা গ্রামের খুব লোকগুলো sensitive। কিন্তু আরে, রেগে আপনি গেছে। একটা কথা শুনুন। দেখুন না, এসব গেঞ্জি পড়া, এসব আচ্ছা, আর লুঙ্গি পড়া, যারা এসব কি শীতলকুচিতে করেছে এটা তারা কি হচ্ছে বিজেপির লোক? তৃণমূল। আর এরা হচ্ছে সব বিজেপির লোক না, তারা এরাও তৃণমূল। এরা গ্রামের লোক। তারা মমতা দেবী মিছিল থেকে আসছিল, রিটার্ন ওদের হাতে পতাকা ছিল, তখন ওরা ঢিল পতাকা ছুড়ে নিয়ে মেরেছে। কেউ কোথাও গন্ডগোল করতে যায় না, একটা আপনি মহল আপনি ঢিল ছুড়ে মেরেছে। একটা জিনিস আপনাকে পতাকা নিয়ে বুঝতে কেউ হবে, গন্ডগোল করতে যায় না। দিলীপ বাবুর সাথে এই ঘটনাটা একবারে মেলাবেন না, তিনি একবারে অন্য কাজ করতে গেছিলেন। দিলীপ আপনি বাবু মেলাবেন না, আপনি যেরকম ভুল মাননীয় করছেন, একজন সাংসদ মহিলার গায়ে, ঠিক একজন সেরকম মহিলার দিলীপ গায়ে বাবু এই কিভাবে ইলেকশনে ওনার একজন গায়ে প্রার্থী। torture করেছে মহিলার আমরা একটা দেখেছি। সীমাবদ্ধতা আছে, সীমা ওনার কি পেরিয়ে গেলে আছে? এরকম হবে, কি কি করে সীমা হবে? পেরিয়ে যাবে? মহিলা না, কিসের দেখুন না কি সীমাবদ্ধতা? আছে, কিসের সীমাবদ্ধতা? গ্রামের আপনি লোককে কি জামা কাপড় খুলে ঘুরছেন না, নাকি? আপনি গ্রামের লোকগুলোকে শাসাতে যাবেন, কে? উনি ধমকাতে শাসাতে যাবেন আপনি? গেছেন। হ্যাঁ, উনি শাসাতে গেছেন, ধমকাতে গ্রামের গেছেন, লোককে। গ্রামের যে লোককে আপনি ধমকাতে ভোট দেবেন গেছিলেন। না, আপনি না, ভোট দেবেন হ্যাঁ, না। আপনি এখান থেকে প্রশাসনের তো পাওয়া পরিষ্কার খাটাতে বলা গেছিলেন। চিত্রটা পাওয়া যায়। আজকাল একদমই মানে তাই। খুব বেশি উত্তেজিত গ্রামের হয়ে আমরা উঠছেন। আমরা আমরা গ্রামের একটা আপনি জিনিস- লোককে আমরা প্রভাব একটা খাটাতে জিনিস গেছিলেন, লক্ষ্য করছি, প্রশাসনের কেউ প্রভাব আমি যে যে খাটাতে যায়। প্রশাসক দল আছি, কিভাবে প্রবল হয়ে এরকম যাচ্ছে গ্রামের লোকগুলো ওখানে রেগে আছে, আমরা হতে ছোট্ট আছে, বলে একটা এগুলোকে বিরতি তাড়াও দলে এখান থেকে। আরামবাগ ঘুরে বিরতির আসি। পর দেখার হ্যাঁ, চেষ্টা চলেন, করব আমি গিয়েছিলাম। যে আমি কারা গিয়েছিলাম, বা আমি কে ঘুরে আসি। আমি দিলীপ গিয়েছিলাম। ঘোষকে আরামবাগে আক্রমণ গিয়ে আমি করেছিল কিন্তু আমারও গাড়ি এবং আছে, আমি বারবার যেতে কেন পারি, দিলীপ আমি ঘোষ গিয়েছিলাম। আক্রান্ত আমি হন। লোকের সঙ্গে ছোট্ট কথা একটা বলতে বিরতি, পারি, বিরতির পর রিকশাওয়ালাদের ফিরছি, সঙ্গেও কথা বলতে আবার এই আলোচনাতে তর্ক বিতর্কে।